প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায়ে সেট নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের আজকের আলোচ্য বিষয় হলো সেট। আমরা কম বেশি সবাই এই সেট শব্দটির সাথে পরিচিত রয়েছে। যেমন ডিনার সেট। আমাদের ডিনার সেটে থাকবে বড় প্লেট, ছোট প্লেট, গ্লাস, বাটি, জগ, চামচ ইত্যাদি। কিন্তু ডিনার সেটের মধ্যে কিন্তু আমরা একটা বইকে খুঁজে পাবো না। মানে একটি বই ডিনার সেটের মধ্যে কখনো থাকবে না। বা ধরো কলম, একটি কলমকে আমি ডিনার সেটের মধ্যে খুঁজে পাবো না। কারণ ডিনার অর্থাৎ এই আমাদের ডিনারের খাবারের সময় যে জিনিসগুলো প্রয়োজন হয় সেই জিনিসগুলোই আমার ডিনার সেটে থাকবে। আবার ধরো টি সেট। টি সেটের মধ্যে থাকবে কাপ, পিরিচ, চামচ, কেটলি ইত্যাদি। অর্থাৎ এখানে আমাদের চা খাওয়ার যে উপকরণ, মানে চা খেতে যে জিনিসগুলো আমরা ব্যবহার করি এই জিনিসগুলো আমার টি সেটের মধ্যে থাকবে। টি সেটের মধ্যে আমার একটি পেন্সিলকে খুঁজে পাবো না, বা আমার একটি কলমকে কখনো খুঁজে পাবো না। তাহলে আমরা সেটের সংজ্ঞাটা কি দিতে পারি? দেখো, সেটের সংজ্ঞাটা হলো বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত। সুসংজ্ঞায়িত মানে সুনির্দিষ্ট। সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ। সমাবেশ মানে সব একসাথে হওয়া। সমাবেশ বা সংগ্রহকে আমরা সেট বলি। দেখো, আমি এই সংজ্ঞাটা লিখছি, সেটের সংজ্ঞাটা। দেখো, বাস্তব বা চিন্তা জগতে চিন্তা করতে পারি সুসংজ্ঞায়িত মানে সুনির্দিষ্ট বস্তুর সমাবেশ বা সংগ্রহ। সমাবেশ একসাথে করা বা সংগ্রহ, ওইগুলো ওই জিনিসকে রিলেটেড, যে জিনিস হবে ওই রিলেটেড সম্পর্কিত জিনিসকে আলাদা করা করে একসাথে করা, এটাকে আমরা সংগ্রহ করি। সংগ্রহকে সেট বলে। দেখো, তাহলে সেটটা আবিষ্কার করলো কে? আমাদের একটা প্রশ্ন আসে। তো সেটা আবিষ্কার করেছেন জার্মান গণিতবিদ জস ক্যান্টর। আমি লিখছি জার্মান গণিতবিদ জস ক্যান্টর। দেখো, জস ক্যান্টর উনি জন্মগ্রহণ করেছিলেন 1845 সালে এবং উনি মারা গেছিলেন 1918 সালে। আমাদের এমসিকিউ এ থাকতে পারে কোন গণিতবিদ, কোন দেশের গণিতবিদ? তো জার্মান গণিতবিদ। সেটের আবিষ্কারের নাম কি? জস ক্যান্টর। এবং তার জন্মসাল এবং মৃত্যুর সালটা মনে রাখবে। এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে। 1845 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং মারা যান তিনি 1918 সালে। এখন আমরা আসি সেট কি
কিভাবে প্রকাশ করা যায়। সেটকে ইংরেজি বর্ণমালা ক্যাপিটাল লেটার, সবসময় মনে রাখবে। আমি লিখছি সেটের প্রকাশ, সেটের প্রকাশ। দেখো সেটকে সবসময় ইংরেজি বর্ণমালা ক্যাপিটাল লেটার মনে রাখবে, এইটা দিয়ে এইভাবে সেটকে প্রকাশ করা হয়। ধরো আমাদের এই একটা সেট, এখানে রয়েছে 2, 4 এবং 6। দেখো এটা জোড়া সংখ্যা, একটা নির্দিষ্ট, এখানে একটা নির্দিষ্ট সংখ্যা রয়েছে, 3টি প্রথম জোড়া সংখ্যা। আচ্ছা দেখো আমাদের সেটে ইংরেজি বর্ণমালা ক্যাপিটাল লেটার, আর সব সময় সেটের এই ভিতরে যা থাকে এদেরকে বলা হয় সেটের উপাদান। সেটের উপাদানগুলো দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখতে হয়। তাহলে আমাদের সেট প্রকাশ হবে ক্যাপিটাল লেটার, সেটের যারা উপাদান থাকবে তারা দ্বিতীয় বন্ধনীর মাঝখানে অবস্থান করবে, এবং উপাদানগুলো বা সদস্যগুলো, একে বলা হয় উপাদান বা সদস্য। সদস্যগুলো যদি একাধিক হয় তাহলে তাদের মাঝখানে আমরা কমা চিহ্ন ব্যবহার করতে হবে। দেখো এখানে দুটো কমা, উপাদান বা সদস্যগুলোর মধ্যে আমাদের কমা চিহ্ন রয়েছে। তাহলে আমি বলতেছি সেটকে প্রকাশ করব ইংরেজি বর্ণমালা ক্যাপিটাল লেটার, কখনই স্মল লেটার দেওয়া যাবে না। আর কি কোন বন্ধনী ব্যবহার করতে হবে? দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট। আর এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সেটের সদস্য বা উপাদানগুলো থাকবে। উপাদানগুলো যদি একাধিক হয় তাদের মাঝখানে কমা চিহ্ন ব্যবহার করতে হবে। দেখো এখানে আরেকটা জিনিস তোমরা দেখো মনে রাখবে, যেমন 2, এই চিহ্নটার নাম বিলং টু। 2 বিলং টু আমার এ সেট, অর্থাৎ এ সেটের একটি উপাদান হলো 2। এ সেটের মধ্যে অনেকেই থাকতে পারে, তার একটি উপাদান হলো 2। আবার এরকম লিখতে পারি 4 বিলং টু এ। কিন্তু আমি যদি 5 লিখি, 5 বিলং টু এ, আমার 5 কি এই এ সেটের মধ্যে আছে? নাই। তাহলে এটা নট বিলং মানে নেই, নট বিলং টু মানে নেই। এই জিনিসগুলো, এই চিহ্নটার নাম মনে রাখবে বিলং টু, এই চিহ্নটা আমাদের ব্যবহার হবে। আর এটা নট বিলং টু, নট বিলং টু এই কিন্তু ছোট, আর এর জগৎটা কিন্তু বড়, এ বড় হবে। একটাও হতে পারে, একাধিক হতে পারে, আর এর একটা উপাদানকে বোঝায়। এই জিনিসগুলো আমাদের লাগবে। দেখো সেটের প্রকাশ তো আমরা চিনলাম যে সেট কিভাবে আমরা প্রকাশ করি। এবার সেটের আমরা সেটের প্রকার না, সেট প্রকাশের পদ্ধতি। আমাদের এবার আলোচনার বিষয় সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের দুটি পদ্ধতি রয়েছে। কয়টি? দুটি। একটা হলো প্রথম হলো তালিকা পদ্ধতি। এই তালিকা পদ্ধতি কাকে বলে? যেখানে সেটের উপাদানগুলো কি কি হবে তা নির্দিষ্ট করে দেওয়া রয়েছে উপাদান। এই পদ্ধতিটাকে সেটের তালিকা পদ্ধতি বলে। যেমন আমরা দিলাম একটা সেট, এখানে
ধরো রয়েছে 1 3 5। প্রথম তিনটি বিজোড় সংখ্যা স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। তোমরা ন্যাচারাল নাম্বার সম্পর্কে পরে জানবে, গণনাকারী সংখ্যা। দেখো আমার এসেটের কয়টি উপাদান রয়েছে? 3টি। একবারে এটাকে দেখে আমরা বলতে পারবো যেখানে কি কি উপাদান রয়েছে, কেমন উপাদান দেখেই বলা যাচ্ছে, মানে সুনির্দিষ্ট করে উল্লেখ থাকে। এটা হলো তালিকা পদ্ধতি। এবার দ্বিতীয়টা হলো সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি। এই পদ্ধতিতে সেটের উপাদানগুলো কেমন হবে তার শর্ত দেওয়া থাকে সেট গঠন পদ্ধতিতে। যেমন দেখো এখানে একটা চলক ধরে নিতে হবে। আমার এই সেটটাকে, আমি এর সেট গঠন পদ্ধতি, এইখানে আমাদের একটা চলক ধরে নিতে হবে x, এই চিহ্নটার নাম যে x জেন x, কমা স্বাভাবিক বিজোড় সংখ্যা। এই সংখ্যাগুলো আমার স্বাভাবিক, স্বাভাবিক বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা এবং এই বিজোড় সংখ্যাটা হলো x less than 6, মানে 6 অপেক্ষা ছোট এই বিজোড় সংখ্যা। তাহলে এটা আমাদের দেখা একটা গঠন শর্ত দেওয়া। এই শর্ত থেকে আমরা 6 অপেক্ষা ছোট বিজোড় সংখ্যা 1 3 and 5 এই তিনটি সংখ্যায় আমরা পাই। এটা হলো সেটের গঠন পদ্ধতি, আর হলো এইটা সেটের তালিকা পদ্ধতি। সেটের গঠন এবং তালিকা পদ্ধতি এই দুটি পদ্ধতি। কিন্তু তোমরা পদ্ধতি, যদিও এটা নেই ভেন চিত্র পদ্ধতি, আমরা ভেন চিত্র নিয়ে অনেক কাজ করব। ভেন চিত্র প্রিয় শিক্ষার্থী, এবার আমি তোমাদের সেটার আলোচনা করব ভেন চিত্র নিয়ে। ভেন চিত্র আবিষ্কার করেছেন গণিতবিদ জর্জ ভেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1834 সালে এবং মারা যান তিনি 1923 সালে। কিন্তু তোমরা 2023 সালের বইটিতে আমি দেখছি যে ভুলক্রমে 1834 ঠিক আছে, কিন্তু 1923-এর জায়গায় প্রিন্টিং ভুল করে 1883 লিখেছে। এটা আসলে ভুল, জানি না। আমি নতুন 2025-এর নতুন বইয়ে এটা নতুন করে এটা সংশোধন করেছি কিনা। তো অরিজিনালি এটা ঠিক। জন ভেন জন্মগ্রহণ করেন 1834 সালে এবং মারা যান 1923 সালে। এখন তোমাদের প্রশ্ন হলো, একটা এমসিকিউ এ দেওয়া আছে জন ভেন কত সালে মারা যান। আমার উত্তরের মধ্যে 1923 সাল নেই, 1883 সাল। এটা 1883 সালেই দিতে হবে।
কারণ আমি পড়েছি তো 1883, 1923 সাল আমি পড়িনি। তো আমার মনে হয় এমন বিতর্কিত প্রশ্ন কেউ বা কোনো শিক্ষক করবেন না। এবার আসা যাক ভেন চিত্র কি। দেখো, ভেন চিত্র হলো কোনো ছেদকে ডায়াগ্রাম বা চিত্র, হয় সেটা বৃত্ত অথবা চতুর্ভুজ, এরকম বৃত্ত বা চতুর্ভুজের মাধ্যমে যদি উপস্থাপন করা যায় তখন সেই উপস্থাপনকে ভেন চিত্র বলা হয়। তো মূলত তোমরা বৃত্ত পাবে এবং চতুর্ভুজ। তবে আমি আবার বলছি, সেট প্রকাশের পদ্ধতি দুটি, এক তালিকা পদ্ধতি, দুই সেট গঠন পদ্ধতি। শুধু তালিকা পদ্ধতির সেটকে আমি এরকম ডায়াগ্রাম বা চিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। দেখো, এখানে আমাদের একটি সেট দেওয়া আছে, যার উপাদান 1, 3, 5 এবং বি সেট এর উপাদান 2, 4, 6। এই যে এ সেটটা এটা একে এইভাবে, আসলে এই চিত্রে যখন 1, 3 and 5, বি সেটটা হবে দেখো 2, 4 and 6। এটাই হলো ভেন চিত্র। তোমরা চতুর্ভুজ পাবে, পরে আরো ভেন চিত্র সম্পর্কে আরো বিস্তৃত ধারণা পাবে। তো আশা করি ভেন চিত্র বুঝতে পারছো। এবার আমি তোমাদের কয়েকটি সেট নিয়ে আলোচনা করব, অর্থাৎ কয়েক প্রকারের সেট। দেখো, প্রথমে আমি বলতেছি অসীম সেটের কথা। অসীম শব্দটা থেকে বুঝতে পারছো, যার আমরা সীমাহীন, অর্থাৎ যাকে আমরা নির্দিষ্ট কোনো ফ্রেম দিয়ে আটকাতে পারি না, এটাই হলো অসীম সেট। অর্থাৎ যে সেটের উপাদান সংখ্যা অসংখ্য, মানে গণনা করে শেষ করা যায় না, এ ধরনের সেটকে আমরা অসীম সেট বলি। যেমন ধরো, একটি সেট, এর উপাদান এমন 2, 4, 6, 8, অর্থাৎ এখানে জোড়া সংখ্যা এরকম যদি ডট ডট থাকে, এটা হবে অসীম সেট। অর্থাৎ তোমরা অসীম সেটটা দেখে বলে দিতে পারবে যে এটা অসীম না সসীম, কারণ এর তালিকা পদ্ধতিতে লিখলে এর শেষে ডট ডট থাকবে। অর্থাৎ এর একটা শর্ত দেওয়া থাকবে আর আরেকটি শর্ত আনলিমিটেড। আমার একটি শর্ত হলো জোড়া সংখ্যা, এরকম হইতে পারে দুটি শর্তের। আমার এটা ন্যাচারাল নাম্বার একটি শর্ত, আরেকটি হলো জোড়া সংখ্যা, এরকম দুটি সংখ্যা। তারপরে এই সেটটা দেখেই বলে দিতে পারে, তালিকা পদ্ধতি থাকলে শেষে ডট ডট থাকবে। এবার আসা যাক আরেকটি সেট সসীম। সসীম থেকে তোমরা বুঝতে পারছো, অর্থাৎ একটা সীমা আছে, যা সসীম একটা সীমাবদ্ধ আছে তার মানে যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট সংখ্যক, তাকে আমরা সসীম সেট বলব। যেমন আমার বি একটা সেট, এর উপাদান এরকম 1, 3, 5, 7, ধরো এই চারটি উপাদান, এর আর কোনো উপাদান নেই। 1, 3, 5, 7, আমি বলছি আবার 1, 3, 5, 7, চারটে নির্দিষ্ট, এ ধরনের আমরা সেটকে বলবো সসীম সেট। এবার আসা যাক ফাঁকা সেট। ফাঁকা শব্দটা থেকেই বুঝতেছ যে এখানে কিছুই নাই, খালি। ফাঁকা অর্থ কিছুই নেই, খালি। যেমন সি একটা সেট, যে সেটের কোনো উপাদান নেই, তাকে আমরা ফাঁকা সেট বলবো।
একে এই ড্যানিশ অক্ষর, এটা ওরি, এটা ড্যানিশ চিহ্ন, এর নাম হলো ওরি। এইভাবে প্রকাশ করা হয়, তোমরা সাধারণত এটাই পাবে। অথবা অথবা শুধু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই ফাঁকা সেট প্রকাশ করা হয়। অনেকে ভুলক্রমে এরকম একটা জিরো দেয়, দিয়ে এর মাঝখানে এরকম দেয়, কিন্তু না, এটা তো এক উপাদান, এটা ফাঁকা সেট না, এটা ভুল। আবার কেউ এই অরি চিহ্নটা দেয়, দেখছি দিয়ে আবার সেকেন্ড ব্র্যাকেট, মনে করে যে এটা সেকেন্ড ব্র্যাকেট, না, এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল। তোমরা মনে রাখবে এরকম অরি অর্থাৎ জিরো বৃত্ত দিয়ে মাঝখানে টান, অথবা শুধু সেকেন্ড ব্র্যাকেট। তো আমার মনে হয় এই আমার প্রথমটাই, মানে প্রথম চিহ্নটা দিলেই তোমাদের কাছে সুইটেবল হবে এবং মনে রাখতে হবে। অনেকে সেকেন্ড ব্র্যাকেট ঝামেলা মনে হয়। আশা করি তিনটি সেট তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, এবার আমি তোমাদের সাথে আলোচনা করব দুইটা সেট, একটা হলো উপসেট আর একটা হলো সার্বিক সেট। ধরো আমাকে একটি সেট, এর উপাদান হলো 2, 4 and 6। আবার বি একটি সেট, এর উপাদান ধরো 2 এবং 4। দেখো আমার এই বি সেটের এই দুটো উপাদানই এ সেটের মধ্যে রয়েছে। এই 2 এখানে আছে, 4 ও এখানে আছে, 6 আমার দরকার নাই, কারণ আমার এই দুটো উপাদানই এ সেটে আছে। তাহলে আমার এই বি সেটটা হবে এ সেটের উপসেট। উপসেটের সংজ্ঞাটা আমি আবার বলছি, যখন করে একটি সেটের উপাদান নিয়ে, একটা সেটের দেখো উপাদান নিয়ে এক বা একাধিক সেট তৈরি করা যায়, তখন ওই পরবর্তী সেটগুলোকে বলা হয় প্রথম সেটের উপসেট। আমি আবারও বলছি, একটি সেটের উপাদান থেকে এক বা একাধিক সেট তৈরি হলে সেই সেটগুলোকে প্রথম সেটটি উপসেট বলা হয়। সার্বিক সেট নিয়ে, এই উপসেটের সাথে সার্বিক সেটের কিছু মিল রয়েছে। দেখো আমি এখানে কয়েকটি সেট নিয়ে সেট লিখছি। এ সেট ধরো এর উপাদান 2, 4। বি একটা সেট ধরো এর উপাদান 1, 3। আরেকটি ধরো সি সেটের উপাদান 1, 4। দেখো এইখানে আমাদের তিনটি সেট, এ সেটের উপাদান 2, 4, বি সেটের উপাদান 1, 3 and সি সেটের উপাদান 1, 4। এই তিনটে সেটের সকল উপাদান মিলে আমি যদি একটি সেট তৈরি করি, অর্থাৎ দেখো এখানে 1 দুইটা জায়গাতে আছে, আমি একটা 1, একই উপাদান দুইবার হবে না, এবং কি আছে 2 উপাদান দিলাম 2। দেখো 3 আছে, দিলাম 3, আর সর্বশেষ দুই জায়গায় 4 আছে, একটি 4 দিলাম। দেখো আমরা তিনটি সেট নিয়ে এখানে আলোচনা করছি, এ সেট, বি সেট, সি সেট, এবং এই সেটগুলোর সকল উপাদান আমাদের এই সেটে রয়েছে। তখন আমরা এই সেটটিকে বলবো সার্বিক সেট। এবং সার্বিক সেটকে এরকম ইউ এর মাথার উপর এরকম হালকা বোল্ট দিবে। এর দেওয়ার কারণ কি? কারণ ইউনিয়ন এবং ইউ দেখতে একেবারে হুবহু একরকম, যার ফলে ইউনিয়ন চিহ্ন এবং ইউকে আমি আলাদা করার জন্য তোমরা এরকম হালকা একটু বোল্ট দিবে, এতে বোঝা যাবে এটা ইউ চিহ্ন। আর ইউনিয়ন
আমরা এই মাথার উপর দেব না, এটা তোমরা দুটো সেটের পরে আসতেছি এটা নিয়ে। আমি আবার সার্বিক সেটের সংজ্ঞাটা বলছি। যখন কোনো আলোচনায় একাধিক সেটের উপাদান একটা নির্দিষ্ট সেটে অন্তর্ভুক্ত থাকে, আমার এই নির্দিষ্ট সেটেও অন্তর্ভুক্ত আছে, তখন ওই নির্দিষ্ট সেটকে সার্বিক সেট বলা হয়। আবার বলছি, যখন কোনো একাধিক সেটের উপাদানগুলো একটি নির্দিষ্ট সেটে অন্তর্ভুক্ত থাকে, তখন এই নির্দিষ্ট সেটটিকে সার্বিক সেট বলা হয়। আশা করি বুঝতে পারছো। এবার আমি তোমাদের সাথে আলোচনা করছি সংযোগ সেট। সংযোগ সেট হলো একাধিক সেটের উপাদান নিয়ে যদি একটি সেট গঠিত হয়, তবে সে সেটটিকে সংযোগ সেট বলা হয়। অর্থাৎ একাধিক সেটের সব উপাদান যদি একটি সেট, এটা কিন্তু আমাদের সার্বিক সেটের মতো, তবে না, এখানে একটু ভিন্নতা আছে। সংযোগ সেট অর্থাৎ একাধিক সেটকে একসাথে করে একটি সেট গঠন করা। দেখো, আমার এ একটা সেট, এর উপাদান ধরো 2 এবং 4। বি একটি সেট, এর উপাদান 1, 2 and 3। আমি এই সেটকে সংযোগ বলা হয় এ ইউনিয়ন বি, এটা ইউনিয়ন। আমি আগে তোমাদের ইউ চিহ্ন দেখিয়েছি, এটা কিন্তু ইউ, ইউ আর ইউনিয়ন একই রকম, তবে ওই ইউ আর ইউনিয়নকে আমি আলাদা, আমরা আলাদা করবো এইভাবে, মাথার উপরে একটু বোল্ড দিয়ে দেব, ঠিক আছে। আগে সার্বিক সেট, এটা আমার ইউ সার্বিক সেট। এই চিহ্নটাকে বলে কেউ ইউনিয়ন, ইউনিয়ন বলে, আবার কেউ বলে কাপ। তো কাপ বলো, ইউনিয়ন বলো, আবার তুমি বাংলায় যদি বলো সংযোগ চিহ্ন। তো তোমরা বেশিরভাগ ইউনিয়ন শব্দটাই মানুষ বেশিরভাগ ব্যবহার করে, এবং এটাই আমরা ইউনিয়ন বলেই বেশিরভাগ অভ্যস্ত। দেখো, আমার এ সেটে রয়েছে, দেখো 2 and 4। ইউনিয়ন বি সেটে রয়েছে 1, 2 and 3। এই দুটো সেটের আমি সব উপাদান নিয়ে একটি সেট, সব উপাদান নিয়ে একটি সেট তৈরি করতেছি। এই 1 একটি আছে, একটি হবে, আর দেখো 2, 2 এই দুটোর একটি হবে, একই উপাদান দুইবার লেখা যাবে না। 3 and 4, এখানে আমি দুটো সেট দিয়েছি, কিন্তু 3টি হতে পারে, 4টি হতে পারে, তাও হতে পারে। তো একাধিক সেটের উপাদান নিয়ে, এই উপাদান নিয়ে দেখো আমি যে যদি সেট গঠন করা হয়, তবে সেই সেটকে বলা হয় সংযোগ সেট। এদের দুটো সেটের সংযোগ, আসলে বলা ছিল এটা একটা সংযোগ প্রক্রিয়া, সংযোগ একসাথে করার যে প্রক্রিয়া, দুটি সেটে একাধিক সেটের একসাথে প্রক্রিয়া, সরি একাধিক সেটের কে নিয়ে, মানে একাধিক সেটকে সংযুক্ত করার যে প্রক্রিয়াটা, সেটা হলো সংযোগ প্রক্রিয়া। তো আশা করি বুঝতে পারছো, তোমাদের বইয়ে যেভাবে সংজ্ঞাটা রয়েছে সেভাবে বলবে। এবার আমি তোমাদের সাথে আলোচনা করছি সেট সেট নিয়ে। দেখো, একাধিক সেটের সাধারণ উপাদান, সাধারণ উপাদান নিয়ে যে সেট গঠিত হয়, তখন এই সেটটিকে সেট সেট বলা হয়। আমি দেখো সেই আগের উদাহরণেই লিখেছি, এ সেটের উপাদান 2, 4, বি সেটের উপাদান 1, 2, 3। তো আমি দেখো, এই সেট সেটের চিহ্ন হলো এ সেট বি, এই চিহ্নটার নাম হলো ইন্টারসেকশন, বুঝেছো। আবার কেউ বলে ক্যাপ বলে, তোমরা আবার কেউ বলে যে দুটো সেটের এটা একটা গসাগু, গসাগু মানে মিল,
কিন্তু যখন গসাগুতে কিছুই থাকবে না তখন এটা ফাঁকা সেট হবে। তো যাই হোক, ইন্টারসেক্টটা আমি আরেকটি বলছি, দুটি সেটের সংযোগকে আবার লসাগু অনেকে বলে এরকম। তো যাই হোক, কে কি বললো, বিভিন্ন নামেই ডাকতে পারে। লসাগু হলো মিল আর অমিল, আমরা সব সংখ্যাগুলো গুণ করি, আর গসাগু হলো শুধু মিলগুলো। এই চিহ্নটার নাম আমরা ইন্টারসেকশন বলে অভ্যস্ত। এ সেট বি মানে এ ইন্টারসেকশন বি, এই দুটো সেটের, দেখো আমি এটা তো আগের অঙ্কে দেখা, এই দুটো সেটের সাধারণ উপাদান কি আছে দেখো, 1 2 3 আর এখানে রয়েছে 2 4, এই শুধু 2 এখানে মিল আছে। দেখো এখানে আমার 4 আছে, এখানে নাই, এই 2 আর এই 2 মিল আছে। 3 আছে, এখানে নাই, সরি 1 আছে, এখানে নাই। 3 আছে, এখানে 3 নাই, শুধু আমার মিল রয়েছে 2। এটাকে যদি আমরা এরকম এখন ছেদ চিহ্ন দিয়ে দিলাম, তাহলে এই ইন্টারসেকশন বি হলো শুধু 2 উপাদান নিয়ে একটি সেট। এটাই সেটের সেট। এখানে আমি দুটি সেট দিছি, তবে 3টি হতে পারে, 4টি, অর্থাৎ মূল কথা একাধিক সেটের সাধারণ উপাদান। সাধারণ মানে সব দুই, এখানে 2টে জায়গা পাক, 3টে হলো 3টে জায়গাতে যে থাকবে। এখানে 2 হলো সাধারণ উপাদান। একাধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট বলা হয়। এবার আমি আলোচনা করছি নিঃছেদ সেট নিয়ে। নিঃছেদ সেটের সংজ্ঞাটা, যদি একাধিক সেটের কোনো সাধারণ উপাদান না থাকে তখন সেট দুটিকে পরস্পরে নিঃছেদ সেট বলে। দেখো আমি লিখলাম এ একটি সেট, এর উপাদান 1 3, বি একটি সেট, এর উপাদান ধরো 2 4। এই দুটো সেটের ইন্টারসেকশন করব, এ ইন্টারসেকশন বি, অর্থাৎ ছেদ সেট এ ইন্টারসেকশন বি। দেখো আমার এ সেটে রয়েছে 1 3, বি সেটে রয়েছে 2 4। দেখো আমার এই দুটো সেটের মধ্যে কোন সাধারণ উপাদান, এখানে 1 আছে, এখানে 1 নেই, 1টা একটু ছোট হয়ে গেছে, 1 করে দিচ্ছি। এখানে 3 আছে, 3 নেই, 2 আছে, এখানে নেই, 4 আছে, এখানে 4 নেই। অর্থাৎ আমার দুটো সেটের সাধারণ উপাদান কিছুই নেই, তখন আমরা এটাকে ফাঁকা সেট, এই যে এটাকে ফাঁকা সেট বলি। অথবা তোমরা অনেকে এরকমও দাও, শুধু সেকেন্ড ব্র্যাকেট দাও, তাও রাইট আছে, শুধু সেকেন্ড ব্র্যাকেট দিবে। অর্থাৎ দুটি সেটে যখন কোনো সাধারণ উপাদান না থাকে তখন সেট দুটিকে পরস্পরের নিঃছেদ সেট বলা হয়। তো সংজ্ঞাটা এরকমও দেওয়া যায় যে দুটি সেটের সেট ফাঁকা সেট হলে, এটা ফাঁকা সেট হলে সেট দুটিকে পরস্পরের নিঃছেদ সেট বলা হয়। আবারও বলছি, দুটি সেটের সেট যদি ফাঁকা সেট হয় তাহলে সেট দুটিকে পরস্পরের নিঃছেদ সেট বলা হয়। এ এবং বি পরস্পর নিঃছেদ সেট। আশা করি বুঝতে পারছো। দেখো এবার আলোচনা করছি পূরক সেট নিয়ে। পূরক সেট হলো সার্বিক সেট হতে কোন একটি সেটের উপাদান বাদ দিলে যে সেট পাওয়া যায় তাকে ওই প্রথম সেটটি পূরক সেট বলা হয়। যেমন এ একটি সেট, সার্বিক সেটের উপাদান হতে এ সেটের উপাদান গুলো যদি সার্বিক সেট থেকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে একটি সেট পাওয়া যাবে, তখন এই সেটটিকে বলা হবে এ সেটের পূরক সেট। আমি দেখো উদাহরণ দিচ্ছি। দেখো আমাদের ধরো ইউ, এই সার্বিক সেট, এখানে রয়েছে ইউ কে আমরা এরকম একটু উপরে বোল্ড করে দেব। ইউ এর মধ্যে রয়েছে আমার ধরো 1
2 3 and 4 আমার এ একটা সেট, এ সেটের উপাদান শুধু আমার 2 and 4। এখন এই 2 দেখো খুব সহজ, এ সেটের উপাদান 2 আর 4 অর্থাৎ 2 আর 4, 2 আর 4 বাদ দিলে যে সেট পাওয়া যাবে একে ওর এই ধর এ প্রাইম, এ এর পূরক ছিল এ প্রাইম, অথবা এ এইভাবে লেখা হয় বা দিয়ে, দেখো বা এর খুব ছোট করে সি, কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট অফ এ সেট মানে একটি সেটের পূরক সেট। দেখো কমপ্লিমেন্ট অফ সি, সরি এ, এইভাবে লেখা হয়। অনেক বইয়ে এরকম ভাবেই দেওয়া থাকে, অনেক সময় বেশিরভাগই এরকম আছে। তবে মনে রাখো সি যদি দেওয়া তাহলে এ এর এ সেটের এটা পূরক সেট, অথবা এ প্রাইম যদি দেওয়া থাকে তাহলে এ সেটের পূরক সেট, একে এইভাবে প্রকাশ করা হয়। ইউ সেট বাদ হলো এ সেট। দেখো ইউ সেট বাদ এ সেট, আগে আমি বলি এই বাদ মানে বিয়োগ। আগে অনেকে মানে বিয়োগ চিহ্নই দেওয়া ছিল এবং শিক্ষকরা বিয়োগ চিহ্ন দিয়েই করাতেন, কিন্তু এখন গণিতের যে নতুন নিয়ম আসছে, নিয়ম তো সবসময় পরিবর্তনশীল, তারা বলছে যে বিয়োগটা না দিয়ে এখানে এরকম বাদ চিহ্ন হবে। তবে যদি কেউ বিয়োগ দাও যে হবে না তা নয়, সেটাও হবে, কারণ আমরাও একসময় করেছি। তো দেখো আমাদের ইউ সেটটি রয়েছে 1 2 3 4, 1 2 3 and 4। এরকম বাদ চিহ্ন 2 আর 4, অর্থাৎ আমি এই সেটের মধ্যে এই 2 2 মিল আছে, এটা বাদ দিব, 4 আর 4 বাদ দিলে কি হবে 1 and 3। এটা কিন্তু খুব সহজ, এই দুইটা সেট দেখে এখানে 2 4, এই 2 আর 4 বাদ দিলে থাকি কি 1 আর 3, 1 3 নিয়েই হলো এ এর পূরক সেট। এটা কিন্তু আমরা দেখেই বলতে পারি, কিন্তু গণিতের ভাষায় এরকম সিস্টেম প্রক্রিয়া অনুযায়ী আমাদের লিখতে হবে। তাহলে আমি আবারও বলছি, কোন একটি সেট হতে সার্বিক সেট হতে কোন একটি সেটের উপাদানকে বাদ দিলে, এই দুটো উপাদান আমরা বাদ দিব, 2 4, এই 2 আর 4 ওগুলো উপাদান বাদ দিলে যে সেট পাওয়া যাবে, এই দুটো বাদ দিলে 1 এবং 3 যে সেটটি পাওয়া যাবে সেটাই হবে ওই সেটের পূরক সেট, মানে এ সেটের পূরক সেট। আমি আবার বলছি, সার্বিক সেট হতে কোন একটি সেটের উপাদান বাদ দিলে যে সেট পাওয়া যায় সেটা হলো পূরক সেট। এই 2 4 আর এই 2 4 বাদ দিয়েছি, পাওয়া গেছে 1 3 1 3। আশা করি তোমরা পূরক সেট সম্পর্কে বুঝতে পারছো। হয়তো আমার এই ক্লাসটিতে বাইরে নয়েজ আসছে, আমি নয়েজগুলোকে রিমুভ করার চেষ্টা করেছি, কিন্তু আসলে তো হয় সম্পূর্ণ হবে না এডিটিংয়ে। তবে তোমাদের সর্বশেষ বলবো, আমার ক্লাসটিকে ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করবে এবং একটু লাইক দিয়ে পাশে থাকবে। তোমরা ভালো পড়াশোনা করো এটাই প্রত্যাশা করি, এবং এটাই আমার সেটের প্রথম ক্লাস। আজকের মতো রাখছি এখানে। ধন্যবাদ সবাইকে।